প্রস্তাবিত বাজেটে সরকারের ব্যাংক ঋণে বেসরকারি খাতের বিনিয়োগ ব্যাহত হবে বলে মনে করছে গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ সিপিডি। বাজেটের সংলাপে প্রবৃদ্ধি বাড়াতে কৃষি, শিক্ষা এবং স্বাস্থ্য এবং কর্মসংস্থানে বরাদ্দ বাড়ানোর তাগিদ দিয়েছেন বক্তারা। আর বাজেটের নানা দিক তুলে ধরে সাবেক পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলছেন, কৃষি ভর্তুকির অধিকাংশই বরাদ্দ যাচ্ছে ধনী কৃষকের পেটে। এসব নিয়ে আলোচনা করতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শর্মিন্দ নীলর্মী। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। অধ্যাপক নীলর্মী, আপনাকে স্বাগত জানাচ্ছি, আশা করছি আপনি ভালো আছেন। আমি বলছিলাম যে কথা সব বক্তারা বলছেন আজকে আলোচনায়, যে সরকার যদি ব্যাংক থেকে বেশি করে ঋণ নেয় তাহলে বেসরকারি খাতে ঋণ সংকুচিত হবে, খুবই স্বাভাবিক। কিন্তু সবাই দীর্ঘমেয়াদী বিনিয়োগের জন্য ব্যাংক নির্ভর হচ্ছে কেন? বহুদিন থেকে বলা হচ্ছে পুঁজিবাজার, বন্ড মার্কেট এগুলোকে ভালো করতে হবে, সেদিকে কি আরো একটু নজর দেওয়া যায় কিনা? আমাদের পুঁজিবাজার একেবারেই সংগঠিত না, আর সরকারের জন্য টাকা তো দরকার। একটা হচ্ছে রাজস্ব আয়, আরেকটা হচ্ছে ঋণ করা, আরেকটা হচ্ছে বৈদেশিক সাহায্য, আর হচ্ছে বৈদেশিক বিনিয়োগ। তো বৈদেশিক বিনিয়োগ একভাবে আসবার জন্য, বৈদেশিক বিনিয়োগের জন্য যেই ধরনের ব্যবসা বান্ধব নিয়ম এবং ব্যবসা বান্ধব ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার প্রয়োজন, সেগুলো আমরা করতে পেরেছি কিনা, আমরা জ্বালানির জন্য সঠিক ব্যবস্থা নিতে পেরেছি কিনা, আমরা কর স্ট্রাকচার ঠিক করতে পেরেছি কিনা, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। আর ঋণের ক্ষেত্রে, বৈদেশিক ঋণের ক্ষেত্রে বলবো যে আমাদের 13 থেকে 18 বিলিয়ন ডলারের একটা রেঞ্জে আমরা কথা বলি, যে যেখানে বৈদেশিক রিজার্ভ রয়েছে, তার 4 থেকে 5 বিলিয়ন ডলার আমাদের হচ্ছে ডেট সার্ভিসিং বা ঋণ পরিশোধ করতে এই বছর থেকে চলে। ফলে আমাদের যে 4 থেকে 4.5 মাসের রিজার্ভ আছে বলে বলা হচ্ছে, সেই ক্ষেত্রে আমাদের যদি সাশ্রয়ী আমরা না হই তাহলে আমরা বিরাট বিপদে পড়ে যাব। এবং এক্ষেত্রে বৈদেশিক ঋণ যদি আরো গ্রহণ করা হয় তাহলে সরকারের জন্য চাপ আরো বাড়বে। শুধুমাত্র বৈদেশিক ঋণ না, অভ্যন্তরীণ ঋণও যদি করা হয় সরকারের জন্য চাপ আরো বেড়ে যাবে, কারণ সেটা তো পরিশোধ করতে হবে। এই বাজেটের মধ্যে আমার দিক থেকে যে দুর্বলতাটা খুব প্রকটভাবে মনে হয়েছে, সেটা হচ্ছে আমাদের ম্যাক্রো ইকোনমির এই যে দুর্বলতাটা, সেই দুর্বলতাটা ব্যাংকিং খাত সহ কিভাবে সুসংহত করা যেতে পারত, তার কোনো ফলপ্রসূ দিক নির্দেশনা আসলে নেই। অধ্যাপক নীলর্মী, আরেকটি বিষয় আমি যেটা আসলে বলার চেষ্টা করছিলাম, যে আমরা বলছি যে বেসরকারি খাতের যে ঋণের প্রয়োজন হয় বিনিয়োগের জন্য, কেন দীর্ঘমেয়াদী ঋণ ব্যাংক থেকেই করতে হবে? পৃথিবীর অন্য দেশে তো আসলে পুরোপুরি ব্যাংক নির্ভর নয় তারা। বিকল্প ব্যবস্থার দিকে কেন নজর দেওয়া হচ্ছে না? ওটা কি উচিত কিনা আসলে? আপনি বেসরকারি বিনিয়োগ আমি তো বললাম যে প্রথমে আপনিও বলেছেন যে মানুষের কাছ থেকে টাকা নেবার উপায়টা কি। আপনি ব্যাংকে মানুষ আস্থা যদি পায়, ব্যাংক ব্যবস্থার উপরে অনেক সময় আস্থা থাকবার কোনো কারণ নাই, ফলে ব্যাংকে মানুষ যে সমস্ত ব্যাংক আস্থার জায়গা এখনো রাখতে পেরেছেন সেই সমস্ত ব্যাংকগুলোতে যাচ্ছেন। ক্যাপিটাল মার্কেট তো আমাদের নাই, বন্ড মার্কেটের কথা বলা হচ্ছে, মার্কেটে আমাদের কোন ধরনের, এবং লিজিং কোম্পানিগুলো তেমন কোনো আস্থার জায়গা তৈরি করতে পারেননি আমাদের যখন অর্থনীতির এই পরিস্থিতি। একটা সময় ছিল যখন লিজিং কোম্পানির উপরে মানুষ ভরসা করত, সেইটা অর্থনীতির ডাউনফলের সাথে সাথে সেই আস্থার জায়গাটা কমেছে। আর সবচেয়ে আনফরচুনেট হচ্ছে আমরা ক্যাপিটাল মার্কেট তৈরি করতে পারি, তাহলে সরকার আর কোথা থেকে নেবে? ধন্যবাদ। আরেকটি বিষয় আপনার দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেটা হচ্ছে যে কালো টাকা বা অপ্রদর্শিত অর্থ ফিরিয়ে আনার ক্ষেত্রে, মূল অর্থনীতি ফিরিয়ে আনার ক্ষেত্রে যে ট্যাক্সের হার, করের হার নির্ধারণ করা হয়েছে, সবাই এটাকে অনৈতিক বলছেন। কারণ যিনি একজন ভালো করদাতা তিনি দিচ্ছেন 30% সর্বোচ্চ, আর যিনি অর্থ বলা হচ্ছে যিনি কালো টাকা সাদা করছেন তার জন্য 15%। এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে সুদের হার নিয়ে, কিন্তু এই কথা কি আপনি একমত কিনা যে অর্থটা মূলধারার অর্থনীতির বাইরে রয়েছে, সেই টাকা কি মূলধারার অর্থনীতি আনা উচিত কিনা? যদি তাই হয় তাহলে কি করা উচিত? সেই অর্থ মূলধারার মধ্যে নিয়ে আসা উচিত, কিন্তু সেটা একেবারে আপনার প্রশ্নহীন ভাবে ছেড়ে দিলে তো সমস্যা। আপনি সাধারণ করদাতা, তাহলে কি পরামর্শ আপনার?
সাধারণ করদাতার চাইতে তো সেটা বেশি হারে আসলে সেই কর আরোপ করতেই হবে। যেমন ধরেন আপনি যে প্রসঙ্গে বলছেন তার থেকে ভিন্ন একটা প্রসঙ্গে যে আপনি বলছেন হচ্ছে ফ্ল্যাট, ভূমি, জমি এই সমস্ত ক্ষেত্রে 15% কর, আপনি নর্মাল যে খাজনা টাজনা এগুলো বাদ দিয়ে 15% যদি আমি কর দেই তাহলে আমার আগে আর কোনো ইনডেমনিটি দেওয়া হয়েছে। এছাড়াও আরেকটা আছে, সেটা হচ্ছে অফশোর ব্যাংকিং এ যারা টাকা রেখেছেন, অফশোর ব্যাংকিং এ যে আমানতকারী, তাদের শুল্ক হার একদম শূন্য করে দেওয়া হয়েছে। এখন অফশোর ব্যাংকে কারা টাকা রাখেন? আমি বা আপনি রাখি না, কিন্তু অফশোর ব্যাংকে টাকা রাখেন হচ্ছে ওভার ইনভয়েসিং, আন্ডার ইনভয়েসিং এর মাধ্যমে, যে ট্রেডিং এর মাধ্যমে যে সমস্ত টাকাগুলো বাইরের ব্যাংকে থেকে যাচ্ছে, সেই টাকাগুলো অফশোর ব্যাংকিং আমাদের দেশে আসছে না, অফশোরে থেকে যাচ্ছে, অন্য কোনো দেশে অন্য কোনো ব্যাংকে থাকছে। তাহলে সেই ক্ষেত্রে সেই টাকাগুলো আনবার ক্ষেত্রে আমি শুল্ক একেবারে যদি না দেই, শুল্ক ছাড় দিয়ে, তাহলে আশা করছি গভর্নমেন্ট যে একটা আসবে, কিন্তু এটা এনে কি করবে? প্রথম কথা, যদি আমি প্রশ্ন তো তুলতে হবে যে এই টাকা কিভাবে আসলো, তারপরে হচ্ছে শুল্ক দিয়ে নিয়ে আসলো, এখানে সে বিনিয়োগ করবে কোথায়? মানে আমার বিনিয়োগ করবার জায়গাটা যদি নিশ্চিত না হয়, তাহলে এই টাকা আসবে। এবং একই সাথে এটা বোধহয় নজর দেওয়া উচিত যে নতুন করে যেন কোনো অর্থ কালো না হয়ে যায়, বা কোনো ব্যক্তি ইচ্ছা করলে যেন অর্থ অপ্রদর্শিত রাখতে না পারেন, সেই জায়গাটা খুবই নজর দেওয়া উচিত নির্মমভাবে। বলতে পারি একটা কথা, আমি পরিষ্কারভাবে বলতে পারি, সেটা হচ্ছে আমার পরবর্তী জেনারেশন যদি এই দেশের অংশীজন না হয়, আমার ছেলে মেয়েকে যদি আমি উন্নত দেশেই পাঠাই এবং মনে করি যে এই দেশ তার জন্য নিরাপদ না, যে প্রবণতা আমরা দেখছি, তাহলে কোনোদিনই এই টাকাগুলো দেশে আসবে। অসংখ্য ধন্যবাদ অধ্যাপক শারমিন নীলুর্মি, আমাদেরকে মূল্যবান সময় দেওয়ার জন্য ধন্যবাদ। ভবিষ্যতে আমরা আবারও কথা বলবো আপনার সাথে।